ক্লাস 12 থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভাষার পার্ট 3 শব্দার্থ তত্ত্বের ক্লাসটা নিয়ে আসলাম আজকে। তোমাদের ভাষা থেকে যে প্রশ্নগুলো আসবে মোট নম্বর 10 নম্বর থাকবে। আমি তোমাদের বলেছিলাম, আগের দিন কথা দিয়েছিলাম যে আবার থার্ড পার্ট অর্থাৎ শব্দার্থ তত্ত্ব এটা নিয়ে আসব আজকে সেই ভিডিওটা তোমাদের জন্যে। এই থার্ড পার্টটা করলে তোমাদের ভাষা কমপ্লিট হয়ে যাবে। এমসিকিউ যতগুলো পড়ার দরকার, মোট নম্বর থাকবে 10টা এমসিকিউ তোমাদের লিখতে হবে। তাই আমি তোমাদের ভাষার টোটাল প্রশ্ন রেডি করে দিলাম। 3টে পার্টে 3টে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের টোটাল ভাষার যা তোমাদের পড়তে হবে বিষয়টাকে অনেক সহজ করে দিলাম। অবশ্যই আসবে, প্রশ্নগুলো দেখে যাও। শুধু অনেক আগে দিয়ে দিলাম ভাষা থেকে প্রশ্ন, তোমরা রেডি করার অনেক সময় পাবে। দেখো তাহলে তোমরা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট তাদের জন্য বাংলার ভাষার শব্দার্থ তত্ত্বের প্রশ্ন আজকে পার্ট 3 করে আমি এটা উপস্থাপন করছি। তোমরা দেখো প্রশ্নগুলো আমি পড়ছি, এবার পরপর দেখো, খেয়াল করো, অবশ্যই করে যেও। ভাষা তোমাদের আজকে কমপ্লিট করে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও বেশি বেশি। তোমাদের লাইক কমেন্টের উপরেই ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে, ভালো লাগে। আর শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওর উপকারটা পেতে পারে, সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়, তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব। তাই শেয়ার করে দিও বেশি বেশি। আর তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, দিয়ে বেল আইকনটাকে প্রেস করে রাখো, অল করে রাখো, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বলছি, তোমাদের এটা অনুরোধ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, দিলে তোমাদেরই উপকার হবে। এই চ্যানেল তোমাদের উপকারের আসবে, তোমাদেরই চ্যানেল। দেখো তাহলে পার্ট 3 শব্দার্থ তত্ত্বের প্রশ্নগুলো আজকে আলোচনা করছি। শব্দার্থ বলতে কি বোঝায়? দেখো, শব্দের সঙ্গে শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ককে কি বলে? শব্দার্থ বলে। পরে প্রশ্ন দেখো, শব্দার্থ তত্ত্ব হলো, অর্থাৎ শব্দার্থ তত্ত্ব বলতে কি বোঝায়? উত্তর হলো মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও তার কার্যক্রিয়া সম্পর্কিত আলোচনা। তাহলে কি বলেছে? মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ আর তার কার্যক্রিয়া সম্পর্কিত আলোচনাকে কি বলে? শব্দার্থ তত্ত্ব। পরে প্রশ্ন দেখো, শব্দার্থ তত্ত্বের ইংরেজি পরিভাষা হলো সেমেন্টিক্স। পরে দেখো, সেমেন্টিক্স কথাটি প্রথম ব্যবহার করেন কে? ব্যবহার করেন নোয়াম চমস্কি। তাহলে সেমান্টিক্স কথাটি প্রথম ব্যবহার করেন নোয়াম চমস্কি। পড়ে দেখো ভালো করে। নেক্সট দেখো, রূপান্তরমূলক সৃজনমূলক, ইংলিশটা দেখো, ট্রান্সফরমেশনাল জেনারেশন ভাষাবিজ্ঞানের প্রবর্তক কে ছিলেন? উত্তর হলো নোয়াম চমস্কি। পরের প্রশ্ন দেখো,
একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যকার সম্পর্ককে বলা হয়, কি বলা হয়? উত্তর হলো নিদর্শন। পরের প্রশ্ন দেখো, এবং কিন্তু সুতরাং অতএব কোন, এগুলি অন্তর্ভুক্ত, কিসের অন্তর্ভুক্ত? উত্তর হলো শব্দার্থের সাধারণ অর্থ, অর্থাৎ শব্দার্থের সাধারণ অর্থের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন দেখো, শব্দার্থ পরিবর্তনের স্বরূপটি প্রথম সমক্ষে আনেন, অর্থাৎ সামনে এনেছিলেন কে? উত্তর হলো আরএল টাস্ক, মতান্তরে ফাক্স। দুটো পড়ে রাখো। পরের প্রশ্ন দেখো, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দার্থ তত্ত্বের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় উত্তর হলো সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন সম্পর্কিত আলোচনা। তাহলে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন সম্পর্কিত আলোচনা। তাহলে প্রশ্ন তোমাদের এমসিকিউ টাইপ আসবে, কিন্তু আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধু উত্তরগুলো দিয়েছি। উত্তর পড়া থাকলে তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। এমসিকিউ কেন? এমসিকিউ, শূন্যস্থান বা স্তম্ভ, বিবৃতি যাই আসুক না কেন, সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। শুধু এই প্রশ্নগুলো ভালো করে একদম পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে, অবশ্যই পারবে। পরের প্রশ্ন দেখো, শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শনকে, সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শনকে বলা হয়, কি বলা হয়? থিসাস। পরের প্রশ্ন দেখো, এখানে একটুখানি তোমরা দেখে নিও, স্পেলিং মিস্টেক রয়েছে। পরের প্রশ্ন দেখো, থিসাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তর হলো রত্নাগার। থিসরাস একটি গ্রিক শব্দ। থিসরাস হলো একটি গ্রিক শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার। পরের প্রশ্ন দেখো, থিসরাস অভিধানের আবিষ্কর্তা। থিসরাস অভিধান কে আবিষ্কার করেছিলেন? উত্তর হলো পিটার মার্ক রজেট। পিটার মার্ক রজেট। পরের প্রশ্ন দেখো, থিসরাস অভিধান রচনা করেন, উত্তর হলো পিটার মার্ক রজেট 1805 খ্রিস্টাব্দে। তার আগের প্রশ্নটা, এই প্রশ্নটা একই, আবিষ্কর্তা রচনা করেন একই ব্যক্তি। তাহলে পিটার মার্ক রজেট থিসরাস অভিধান রচনা করেন কবে? 1805 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা হলেন? উত্তরকে ডোনাল্ড ডেভিডসন। পরেরটা দেখো, সিমান্টিক্স অফ লজিক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হলো ডোনাল্ড ডেভিডসন। ডোনাল্ড ডেভিডসন। পরের প্রশ্ন, শব্দের উপাদানমূলক তত্ত্ব অনুযায়ী শব্দ কি? উত্তর হলো কিছু অর্থ উপাদানের সমষ্টি। খুব ভালো করে পড়ে রাখতে হবে, ভাষা একটু কঠিন মনে হতে পারে অনেকের কাছে, তাই এই কথাটা মাথায় রেখে আমি তোমাদের জন্য এই ভিডিও আনলাম, প্রথম থেকে যাতে বারবার পড়ে বিষয়টা তোমাদের মনে গেঁথে যায়, তোমরা যাতে রপ্ত করতে পারো, তাই জন্য আনলাম এই ভিডিও। সবাই দেখো, বারবার পড়বে। পরের প্রশ্ন দেখো, ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় কোথায়? উত্তর হলো প্রয়োগ তত্ত্বে। নেক্সট, শিশু, বাছুর,
মোরগছানা, এগুলির সাধারণ অর্থ উপাদান। তাহলে এগুলির সাধারণ অর্থ উপাদান কি? উত্তর হলো অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক যারা, তাদের কি বলা হয়? শিশু বলে। বাচ্চাদের, মানুষের, গরুর বা কি বলে, বাচ্চাদের কি বলে? অপ্রাপ্তবয়স্ক যারা, তাদের বাছুর বলে। আর মোরগছানা বলে মুরগির অপ্রাপ্তবয়স্ক, মোরগের অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চা। পরের প্রশ্ন দেখো, কোনো এবং অতএব এই শব্দগুলির উত্তর বলছে নিদর্শন নেই। পরের প্রশ্ন, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করার একটি অন্যতম উপায় হলো, উত্তর হলো সত্য সাপেক্ষ তত্ত্ব। বাক্যের অর্থ নিয়ে আলোচনা করার একটি অন্যতম উপায় হলো সত্য সাপেক্ষ তত্ত্ব। পরের প্রশ্ন দেখো, কোন গ্রন্থে প্রথম সত্য সাপেক্ষ তত্ত্বটির কথা উপস্থাপন করা হয় বা উত্থাপন করা হয়? উত্তর হলো সেমান্টিক্স অফ লজিক। পরের প্রশ্ন দেখো, পুত্র ছেলে তনয় কিসের উদাহরণ? উত্তর হলো সমার্থকতা, অর্থাৎ একই অর্থে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বা মানের বৈপরীত্য থাকলে হয় কি হয়? উত্তর হলো বিপরীতার্থকতা। বিপরীতার্থকতা অর্থাৎ বিপরীত অর্থ বোঝায়। পরের প্রশ্ন দেখো, ভালো মন্দ, আর্য অনার্য, বৃষ্টি অনাবৃষ্টি, এগুলি হলো, উত্তর হলো বিপরীতার্থকতা। অর্থাৎ ভালোর বিপরীত মন্দ, আর্যর বিপরীত অনার্য, বৃষ্টির বিপরীত অনাবৃষ্টি, তাই বিপরীতার্থকতা। পরের প্রশ্ন দেখো, সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস কি? উত্তর হলো অমর কোষ। কে রচনা করেছিলেন? শ্রী অমর সিংহর লেখা অমর কোষ। পরের প্রশ্ন, পিটার মার্ক রজেটের থিসরাস অভিধানের প্রকাশকাল কত সালে প্রকাশিত হয়েছিল? মার্ক রজেটের থিসরাস অভিধানের প্রকাশকাল 1852 খ্রিস্টাব্দ। উত্তর। পরের প্রশ্ন, একটি বাংলা থিসরাসের নাম হলো, কার লেখা বাংলা থিসরাস? অশোক মুখোপাধ্যায় সম্পাদিত। কি নাম? সমার্থ শব্দকোষ। পরের প্রশ্ন দেখো, ইসাই দে সেমান্টিক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হলো মাইকেল বেল। নেক্সট দেখো, অ্যাসপেক্টস অব দি থিওরি অব সিনট্যাক্স গ্রন্থের রচয়িতা? উত্তর হলো নোয়াম চমস্কি। বারবার বলছি, ভাষা কিন্তু কঠিন মনে হতে পারে, বারবার পড়ে সহজ করে নিতে হবে। তাই তোমাদের সুবিধার জন্যেই কিন্তু অনেক আগে থেকে আমি এই সাজেশনটা দিয়ে দিলাম, তোমরা ভালো করে পড়ে নেবে, তাই এই সাজেশনটা দিলাম অনেক আগে থেকে। বুঝে বুঝে পড়বে। কোনো অসুবিধা থাকলে কমেন্টে লিখবে, আমি তোমাদের আরও সহজ করে যদি বলে দেওয়া যায়, কোনো প্রশ্নে অসুবিধা থাকে বুঝিয়ে দেব। নেক্সট দেখো, প্রয়োগ তত্ত্ব হলো, প্রয়োগ তত্ত্ব কি? উত্তর হলো ভাষার অর্থের উপর তার সামাজিক পরিস্থিতির প্রভাব সম্পর্কিত আলোচনা। তাহলে প্রয়োগ তত্ত্ব কি? ভাষার অর্থের উপর তার সামাজিক পরিস্থিতির প্রভাব সম্পর্কিত আলোচনা। পরের প্রশ্ন দেখো, বিষয়মূলক তত্ত্ব অনুসারে উত্তর হলো প্রসঙ্গের বাইরে ভাষার সব অংশের অর্থ বর্তমান। তাহলে বিষয়মূলক তত্ত্বে কি বলা হচ্ছে? প্রসঙ্গের বাইরে ভাষার সব অংশের অর্থ বর্তমান। তারপর নেক্সট দেখো, ভাষার সামাজিক উপাদান কয় প্রকার? উত্তর হলো 2 প্রকার। ভাষার সামাজিক উপাদান 2 প্রকার। পরের প্রশ্ন দেখো, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে বলা হয় কি? বলা হয়? উত্তর হলো সমার্থক শব্দ।
তাহলে দুই বা তার বেশি শব্দের মধ্যে যদি অর্থের মিল থাকে তাকে সমার্থক শব্দ বলে। পরের প্রশ্ন দেখো, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়? সমার্থকতা। তাহলে তোমাদের আবার একবার মনে করিয়ে দেই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও মনে করে। সবাইকে শেয়ার করে দাও, ভিডিওটা ছড়িয়ে দাও সবার সহপাঠী বন্ধু বান্ধবদের মধ্যে, সবাই যাতে এই উপকারটা পেতে পারে। কারণ আগে থেকে তোমাদের দিয়ে দিলাম ভাষার এমসিকিউ সাজেশন দিয়ে দিলাম 3টে পার্টে, 3টে পার্টই পরপর দেখে নেবে, আর অসুবিধা হবে না। ভালো করে একটু পড়ে নেবে, রপ্ত হয়ে যাবে তাহলে প্রথম থেকেই। দেখো নেক্সট দেখো, বিড়াল শব্দটির আলাদা উপভাষায় সমার্থক শব্দ হবে, উত্তর হলো মেকুর। পরের প্রশ্ন, অপূর্ব শব্দের সমার্থক শব্দ হলো, উত্তর হলো অভিনব। অপূর্ব শব্দের সমার্থক শব্দ হলো অভিনব। নেক্সট দেখো, একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয়, উত্তর হলো ব্যাপকার্থকতা। অর্থাৎ সেটি ব্যাপক অর্থে ব্যবহৃত বলে ধরে নেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, যখন কোনো শব্দের পূর্বতন মানে আগের অর্থের সঙ্গে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয় তখন তাকে বলে, কি বলে? শব্দার্থের প্রসার। তাহলে অর্থটা তখন কি হয়? প্রসারিত হয়, তাই বলা হয় শব্দার্থের প্রসার। নেক্সট দেখো, প্রথম আধুনিক থিস্টাস হলো, উত্তর হলো রজেটের থিস্টাস। তাহলে রজেটের থিস্টাস হলো প্রথম থিস্টাস। এদিকে রজেট বলতে তোমার এখানে পিটার মার্ক রজেটের কথা বলা হয়েছে, যিনি থিস্টাস অভিধানের রচয়িতা বা আবিষ্কর্তা, পিটার মার্ক রজেট, তাহলে তার কথা বলা হয়েছে। তারপর দেখো, ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় কোথায়? উত্তর হলো প্রয়োগ তত্ত্বে। তার আলোচনা হয় প্রয়োগ তত্ত্বে। নেক্সট, কোনো সময় যখন একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তখন তাকে বলা হয়, উত্তর হলো শব্দার্থের সংকোচ। অর্থাৎ আগে অর্থ ছিল একরকম, কিন্তু পরবর্তীকালে বা বর্তমানে ব্যবহার বা তার অর্থ সংকোচ ঘটে, তখন তাকে বলা হয় শব্দার্থের সংকোচ। নেক্সট দেখো, শব্দার্থের অর্থ পরিবর্তনের সময় যখন আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র থাকে না, অর্থাৎ আদি অর্থ যা ছিল বর্তমানে তার অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তাকে কি বলে? শব্দার্থের রূপান্তর বলে। নেক্সট দেখো, মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, কিন্তু পরিবর্তিত অর্থ হলো হরিণ। এটি কোন ধারা? উত্তর হলো, এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? উত্তর হলো শব্দার্থের সংকোচ। তাহলে দেখো, আগে বন্য জন্তু মানে সব ধরনের জন্তুকে বোঝানো হতো, সব ধরনের বন্য জন্তুকে বোঝানো হতো, কিন্তু বর্তমানে হরিণ একটা নির্দিষ্ট প্রাণীকে বোঝাচ্ছে, নির্দিষ্ট জন্তুকে, তাই এখানে সংকোচ হয়েছে শব্দার্থে। পরে প্রশ্ন দেখো, অন্য শব্দের আদি অর্থ খাদ্য। তাহলে অন্য শব্দের আগের অর্থ কি ছিল? খাদ্য। পরিবর্তিত অর্থ ভাত। তাহলে খাদ্য মানে সব ধরনের খাদ্যকেই বোঝানো হতো, কিন্তু বর্তমানে অর্থ কি দাঁড়িয়েছে? ভাত, অর্থাৎ শুধু ভাতকে বোঝাচ্ছে। ফলে এখানেও শব্দার্থের সংকোচ ঘটেছে।
নেক্সট দেখো, কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু, আর পরিবর্তিত অর্থ যে কোনো রঙের, সেটা লাল, সবুজ, নীল যাই হোক না কেন, তাকে কি বলা হয়? কালি বলা হয়। আগে শুধু কিন্তু কালো রঙের তরল বস্তু কেই কালি বলা হতো, আর এখন যে কোনো, তাহলে এখানে কি হচ্ছে? অর্থ আগে সংকীর্ণ ছিল, একটা কালো বস্তু, তরল বস্তু, আর এখন সমস্ত লাল, সবুজ, যে কোনো রঙের যে কোনো রঙকে কি বলা হয়? কালি বলা হয়। অর্থাৎ এখানে কি হচ্ছে? অর্থের প্রসার ঘটেছে। পরে প্রশ্ন দেখো, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা। বোঝা গেল? গোষ্ঠী বলতে কি বোঝাতো? আদি অর্থ, আগের অর্থ কি ছিল আদিতে? গবাদি পশু, তো গরু, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদি পশুর থাকার জায়গাকে কি বলা হতো? গোষ্ঠী। কিন্তু বর্তমানের অর্থসমূহ কি হচ্ছে? অর্থ হচ্ছে সমূহ, অনেক অনেক গোষ্ঠী, দল বা সমূহ। এখানে তাহলে শব্দার্থে কি হচ্ছে? পুরোটাই পাল্টে গেছে। তাহলে এখানে সমূহ হয়েছে, অর্থের পুরো রূপান্তর ঘটেছে, তাই শব্দার্থের রূপান্তর। পরে প্রশ্ন দেখো, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ। তাহলে স্বর বা খাগ, কিন্তু বর্তমানে পরিবর্তিত তথ্য কি দাঁড়িয়েছে? লেখনী, যার মাধ্যমে লেখা হয় সেটাই কলম। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? উত্তর হচ্ছে শব্দার্থের রূপান্তর। তো অনেকটা পরিবর্তিত হয়েছে, তাই রূপান্তর। দেখো এই প্রশ্ন আমি কতগুলো ইম্পর্টেন্ট দেখে দিয়েছি। শব্দার্থ পরিবর্তন, শব্দার্থের প্রসার, সংকোচ, কিন্তু এই ধরনেরই আসবে, অন্য শব্দ থাকতে পারে। তাই তোমরা একটুখানি শব্দার্থের আদি আর প্রচলিত অর্থগুলো ভালো করে পড়ে রাখবে, তাহলে অবশ্যই পারবে। পরে প্রশ্ন দেখো, মন্দির। মন্দিরের মূল অর্থ হলো শয়ন গৃহ। তাহলে মূল অর্থ কি? শয়ন গৃহ। পরিবর্তিত অর্থ হলো দেবালয়। তাহলে আগে ছিল শয়ন গৃহ, শয়ন করা হতো যে গৃহে, সেটাই ছিল মন্দির, কিন্তু বর্তমানে হচ্ছে দেবালয়। অর্থাৎ দেবতাদের আলয়ই হলো মন্দির। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? উত্তর হলো অর্থের রূপান্তর। তারপর দেখো, পঙ্কজ। আদি অর্থ পঙ্কে জন্মেছে এমন, অর্থাৎ পাকে যা জন্মায় তাকে বলা হতো পঙ্কজ। শ্যাওলা হোক আর পদ্ম হোক, যা পাখি জন্মায় তাই ছিল পঙ্কজ, কিন্তু বর্তমানে অর্থ কি? পদ্ম। তাহলে আগে অর্থের বিস্তার ছিল, বর্তমানে সেটা একটা নির্দিষ্ট পদ্মের মধ্যেই আটকে গেছে। তাই এখানে কি হয়েছে? অর্থের সংকোচ ঘটেছে, অর্থের সংকোচ। পরে প্রশ্ন দেখো, শব্দার্থের রূপান্তরের অপর নাম। তাহলে শব্দার্থ রূপান্তরের অপর নাম কি? উত্তর হলো অর্থ সংশ্লেষ ও অর্থ সংক্রম। তাহলে কি বলা হচ্ছে? অর্থ সংশ্লেষ ও অর্থ সংক্রম। নেক্সট দেখো, কোনো শব্দ তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে তাকে কি বলা হয়? উত্তর হলো শব্দের উৎকর্ষতা। আদি অর্থ একরকম ছিল, কিন্তু বর্তমানে সেই শব্দের উৎকর্ষতা হয়েছে অর্থ অনুযায়ী, তাহলে কি হবে? শব্দার্থের উৎকর্ষ। দেখো শব্দার্থের উৎকর্ষতার উদাহরণ, একটা উদাহরণ দেখো, মার্জনা। মার্জনা করা মানে মার্জনা, আগে ছিল মার্জনার আদি অর্থ কি ছিল? ঘষা মাজা। মার্জনা করা মানে কোনো কিছু ঘষা মাজা করা, কিন্তু বর্তমানে মার্জনা করা মানে কি? আমরা জানি ক্ষমা করা। তাহলে বর্তমানে অর্থটা অনেক উৎকর্ষতা লাভ করেছে, তাই এখানে শব্দের উৎকর্ষ হয়েছে। নেক্সট দেখো, অর্থ পরিবর্তনের কারণ। যখন কোনো শব্দ, অর্থ পরিবর্তনের কারণ
যখন কোনো শব্দ তার মূল অর্থের চাইতে নিম্নমানের অর্থ ধারণ করে তাকে বলা হয় শব্দার্থের অপকর্ষ। তাহলে আগের প্রশ্নটা কি ছিল? আগের প্রশ্নটা ছিল 52 নম্বরের, যে শব্দের আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থ প্রযুক্ত হলে। আর এটা কি বলেছে? অর্থ পরিবর্তনের কারণে কোনো শব্দ বা মূল অর্থের চাইতে নিম্নমানের অর্থ প্রকাশ করবে, তাকে কি বলা হবে? শব্দার্থের অপকর্ষ। উদাহরণ আমি একটা দিয়ে দিয়েছি, এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো, শব্দার্থের অপকর্ষের উদাহরণ হলো বাড়ন্ত। তো বাড়ন্ত মানে বৃদ্ধি পাওয়া। আদি অর্থ কি ছিল? যা বৃদ্ধি পেয়েছে তাকে বলা হতো বাড়ন্ত। কিন্তু বর্তমান অর্থ ফুরিয়ে গেছে। বর্তমান অর্থ ফুরিয়ে গেছে, তাহলে কি হয়েছে? অর্থের অপকর্ষ ঘটেছে। পরে প্রশ্ন দেখো, শব্দের অভিধা শক্তিকে বলা হয় বাচ্যার্থ। শব্দের অভিধা শক্তিকে বলা হয় বাচ্যার্থ। নেক্সট দেখো, শব্দের লক্ষণ শক্তিকে বলা হয় কি? বলা হয় ব্যঞ্জনা। নেক্সট দেখো, যখন শব্দ যৌগিক অর্থ সমষ্টির মধ্য থেকে বিশেষ কোনো একটিকে গ্রহণ করা হয় তখন তাকে বলা হয়, উত্তর হলো যোগরূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ। তাহলে বলেছে যখন শব্দ যৌগিক অর্থ সমষ্টির মধ্য থেকে বিশেষ কোনো একটিকে গ্রহণ করা হয় তখন যোগরূঢ় শব্দ বলে। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন জলদ। যোগরূঢ় শব্দের উদাহরণ যদি চাই তাহলে বলতে হবে জলদ। নেক্সট দেখো, সিনোনিমি হলো, উত্তর হলো সমার্থকতার ইংরেজি পরিভাষা। সমার্থকতা মানে একই অর্থ বোঝাতে সমার্থকতার ইংরেজি প্রতিশব্দ। নেক্সট, হাইপোনিমি হলো, উত্তর হলো ব্যাপকার্থকতার ইংরেজি পরিভাষা। ব্যাপকার্থ অর্থাৎ ব্যাপক অর্থ, ব্যাপকার্থকতার ইংরেজি পরিভাষা হলো হাইপোনিমি। ব্যাপকার্থকতার ইংরেজি পরিভাষা। নেক্সট দেখো, কুম্ভকার আদি অর্থ কলসি নির্মাতা। কুম্ভকার কাদের বলা হতো? আগে যারা কলসি নির্মাণ করত। কিন্তু বর্তমান অর্থ মাটির জিনিস নির্মাতা। সব ধরনের মাটির জিনিস যারা তৈরি করে তাদের কি বলা হয়? কুম্ভকার বলা হয়। কিন্তু আগে কি ছিল? আগে বলা হতো শুধু কলসি যারা তৈরি করে তারা কুম্ভকার। বর্তমানে সব ধরনের মাটির জিনিস। তাহলে অর্থের বিস্তার ঘটেছে এখানে। উত্তর হলো অর্থের বিস্তার। পরে প্রশ্ন দেখো, ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের অর্থ পরিবর্তনের কারণ বিশ্লেষণ করা হয় তাকে বলে, উত্তর হলো শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব কাকে বলে? তাকে ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের অর্থ পরিবর্তনের কারণ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় শব্দার্থ তত্ত্ব। পরে প্রশ্ন দেখো, শব্দার্থ পরিবর্তনের তিনটি কারণ হলো, তিনটি কারণ। উত্তর ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ এবং অর্থনৈতিক কারণ। তাহলে এই তিনটি কারণে, ভৌগোলিক, ঐতিহাসিক, অর্থনৈতিক, এই তিনটি কারণে শব্দার্থ পরিবর্তন হয়, শব্দার্থের পরিবর্তন ঘটে। নেক্সট দেখো, শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হলো ডোনাল্ড ডেভিডসন। সত্য সাপেক্ষ তত্ত্বের প্রবক্তা হলো ডোনাল্ড ডেভিডসন। তাহলে এই গেল তোমাদের টোটাল ভাষার প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা রেডি করতে থাকো। রেডি করলে তোমাদের আর অন্যদিকে তাকাতে হবে না। 10 নম্বর থাকবে ভাষায়, 10টা MCQ।
থাকবে, তার ভিতরে এমসিকিউ থাকবে, শূন্যস্থান, বিবৃতি, স্তম্ভ সবই থাকবে। কিন্তু তোমরা যদি এই এমসিকিউগুলো করে যাও তাহলে দেখবে সবই তোমরা পারছো, কঠিন কিছু নয়। কিন্তু এইগুলো পড়ে যেতে হবে, প্রথম থেকেই তোমরা পড়ো, রেডি করো। আর ভিডিওটা এতক্ষণ তোমাদের জন্য উপস্থাপন করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করে দাও সবার সহপাঠী বন্ধু বান্ধবদের মধ্যে। আর আবার শেষবেলায় তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা ভুলে গেছো এখনও করোনি তারা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, অল করে রাখো, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের উপকারে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়ো, পরীক্ষার প্রস্তুতি নাও। আর এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।